আপনার এই চেয়ারই সম্ভবত কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল এবং আপনার উপস্থাপনাতে আমরা রাজনীতিতে যাকে বড় ভাই মনে করি সেই মোজাম্মেল বাবু, যিনি এখন একটা টেলিভিশনের স্বত্বাধিকারী, কট্টর সরকার সমর্থক এবং ছাত্রলীগের মানে যাকে বলে সবচেয়ে কট্টর একজন কর্মী হিসেবে আমরা তাকে জানি। যাকে চোখ দুনিয়া একদিকে হোক, কিন্তু উনি কিন্তু বঙ্গবন্ধু বা দলের বিরুদ্ধে একটা টু শব্দ শুনতে পারেননি। কিন্তু উনি এই জায়গাতে বসে এমন কিছু কথাবার্তা বলে গিয়েছেন যে কথাগুলো আমার চিন্তা চেতনার জগৎটা উলটপালট করে দিয়ে গেছে। উনি বললেন যে শেখ হাসিনার যে বাকশাল, এটা বঙ্গবন্ধুর বাকশালের চাইতে অনেক বেশি শক্তিশালী। এর কারণ হলো বঙ্গবন্ধুর বাকশালের সময় যেটা উনি বলতে পারেনি, আমি বলছি, কয়েকজন লোক ছিল যে এই কাজটাতে সাংবাদিকদের মধ্যে আব্দুল গাফফার চৌধুরী চোখের মুখে দাঁড়িয়ে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু বলে লিখে উনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। ব্যারিস্টার মইনুল হোসেনের মতো মানুষ, কর্নেল উসমানীর মতো মানুষ, আপনার নুরে আলম, নির্মল সেন তো করেছেন, নুরে আলম সিদ্দিক সাহেবের মতো মানুষ আপনার সংসদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুর সামনে গিয়ে বলছে, ওনার নিজের মুখের কথা, যে বঙ্গবন্ধু আনুগত্য চান, রক্ত জবার মতো নিজের চোখ উৎপাটন করে আপনার হাতে দিয়ে দেবো যে বঙ্গবন্ধু আপনাকে ভালোবাসি, আপনার পায়ে দিয়ে দেব। কিন্তু যে নীতি এবং আদর্শের জন্য সারা জীবন আপনি সংগ্রাম করেছেন এবং যে নীতি এবং আদর্শের জন্য আমরা আপনার কর্মী হিসেবে সংগ্রাম করেছি, আজকে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আপনি তার কবর দিলেন। আদর্শিকভাবে আপনার কর্মী হিসেবে সেটা মেনে নিতে পারলাম না, আমি রিজাইন করলাম। এই যে তিনজন মানুষ তার মধ্যে ছিলেন, আজ এখনকার সময় জননেত্রী শেখ হাসিনার সরকারে এই তিনজন তো দূরের কথা, একজন মানুষ এই ধরনের একটি কাজ করবে এরকম সাহস নেতা। বুঝেন যে বঙ্গবন্ধুর ওই সময় যে আয়রনম্যানশিপ আর জননেত্রী শেখ হাসিনা আয়রনম্যানশিপটা কেমন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই যে জাসদ বলেন, বাসদ বলেন, বা ওই যে বাম ঘরানার কিছু রাজনীতি বলেন, যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করেছিল এবং সেই সশস্ত্র আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল যে রক্ষী বাহিনীর মতো একটা পৃথক বাহিনী সৃষ্টি করে তাদেরকে দমন করতে হয়েছে। তো এত কিছুর পরেও কিন্তু তারা সরকারের সঙ্গে কিন্তু শেষ সময় পর্যন্ত নেগোসিয়েশন করেনি, ইভেন বাকশালের সময়ে না। এখন যদি ধরেন, বর্তমান অবস্থায় ধরেন যে এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনাকে বা তার পরিবারকে নিয়ে একটা টু শব্দ করবে, একটা সমালোচনা করবে, বা একটা উচ্চবাচ্য কথা বলবে, একটা আপত্তিকর শব্দ উচ্চারণ করবে, এইরকম মানুষ এই বঙ্গে, এই গাঙ্গেয় বদ্বীপে একজনও নাই। সাংবাদিকদের মধ্যে নেই, উকিলদের মধ্যে নেই, চিকিৎসকদের মধ্যে নেই, রাজনীতিবিদদের মধ্যে নেই, বিরোধী দলের মধ্যে নেই। আপনি বুঝতে পারেন যে এখন আজরাইল বলতে যদি আপনি বুঝান, আওয়ামী লীগের আজরাইলের সে বেশি ভয় পায়। গজব বলতে যদি বুঝান, সাইক্লোন, আপনার বজ্রপাত, এর মতো আওয়ামী লীগের সবাই তার বিরোধী দলরা ভয় পাচ্ছে। এর বিনিময়ে কি হচ্ছে, ক্ষতিটা কি হচ্ছে? এটা কি আওয়ামী লীগের জন্য খুব শুভ ফল বয়ে নিয়ে আসবে? আমি বললাম যে না। এর কারণ হলো যে রাজনীতিতে সবচেয়ে ভয়াবহ যে অশনি সংকেতটা, এটার জন্য কিন্তু এই মুহূর্তে সেটা যাচ্ছে। আপনার সামনে যখন একটা বাঘ পড়বে, একটা সাপ পড়বে, দৃশ্যমান শত্রু, আপনি কি করবেন? আপনার সেন্স অনুযায়ী হাতে যদি লাঠি থাকে আপনি লাঠি দিয়ে পিটান দেবেন, যদি লাঠি না থাকে তো আপনার মস্তিষ্ক বলবে ও অনেক ডেঞ্জারাস, তুমি দৌড় দাও। আপনি মুহূর্তের ভিতর দৌড় দিবেন। আচ্ছা, এবং দৌড় দিতে গিয়ে আপনি লক্ষ্য স্থির করবেন যে আপনার পিছনে সাপ আছে বা বাঘ আছে। কিন্তু গভীর রজনীতে আপনি একা একা হাঁটছেন, হঠাৎ করে আপনার চিন্তা চেতনার মধ্যে আসলো আশেপাশের বট গাছে বা তাল গাছে বড় একটা ভূত আছে, মামদ ভূত আছে। মুহূর্তের ভিতরে আপনার হার্টের যে কনজামশন, হার্টের যে আপনার যে অ্যাক্টিভিটি জিরো হয়ে যাবে এবং আপনি মরে যাবেন। এখন সরকারের অবস্থা তাই হয়েছে। সরকার দৃশ্যমান ভাবে বাঘ দেখছে না, সিংহ দেখছে না, সাপ দেখতেছে না, অদৃশ্য একটা ভূত আছে। এই ভূতের ভয়ে সে একবার 15ই আগস্টের কথা বলছে, একবার সরকার নিজেরাই কিন্তু নরসিংদী বলি আর নারায়ণগঞ্জ বলি, ফেনী বলি, লক্ষ্মীপুর বলি, একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি।